কিরে, শরীর কি অনেক খারাপ? ডক্টর কাছে নিয়ে যাই, চল। না, আমি ঠিক আছি। কত ঠিক আছিস দেখতেই তো পাচ্ছি। চল, ডক্টর দেখিয়ে আনি। কাল যাবনি। শিওর? হুম। আরাধ্য কফি খেয়ে নিচে গেল আরু আর তার নিজের খাবারটা ঘরে আনার জন্য। আরাধ্য খাবার এনে আরুকে খেতে বললেই আরু বলল, খাবো না, খেলেই আমার গা গুলায়। না খেলে তো আরো দুর্বল হয়ে পড়বি। তারপরও খাবো না, সরেন সামনে থেকে। আরু ওড়না দিয়ে নাক মুখ চেপে ধরল। আরাধ্য সেটা দেখে বলল, আশ্চর্য, নাক মুখ চেপে ধরলি কেন? আমি তো গ্যাস ছাড়িনি। তুই ছেড়েছিস নাকি? আরু রাগী চোখে তাকিয়ে বলল, খাবার নিয়ে সরুন আমার সামনে থেকে। কেন, কি হয়েছে? কিচ্ছু হয়নি, সরান। আরাধ্য সোফায় এসে খেয়ে নিল খাবারটা। এটো প্লেট রুমে রেখেই লাইট নিভিয়ে আরুর পাশে এসে শুলো। আরু আরাধ্যকে জড়িয়ে ধরে বুকে মাথা রাখে। আরাধ্য আরুর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আয়ুষ যে পুরোপুরি এখন পড়াশোনায় মনোযোগ দিয়েছে বিষয়টা তেমন না, আবার খুব বেখেয়ালি পনা যে করছে তেমনও না। সেই স্কুলের পড়াগুলো প্রতিদিনেরটা প্রতিদিন কমপ্লিট করছে, আবার 10 স্কুল থেকে যা হোমওয়ার্ক দিচ্ছে সেটাও কমপ্লিট করছে। এর বাহিরে বাড়তি যে পড়াশোনা করতে হয় সেটা করে না। ছেলের এমন বদল দেখে কণা রাত ভীষণ খুশি। রাত চাই ছেলেকে বাহিরে পড়াতে, নিজে তো করতে পারেনি, ছেলেকে দেখে এখন একটু আশা জাগছে। রাত 9টা বাজে, আয়ুষ এখনো পড়ার টেবিলে 10 মিনিট স্কুলে ক্লাস করছে। রাত বিছানায় এসে বসলো। মিনিট 20 পর আয়ুষের ক্লাসটা শেষ হলো। আয়ুষ কান থেকে হেডফোন খুলে পেছন ফিরতেই বাবাকে বসে থাকতে দেখে বলল, কিছু বলবে বাবা? রাত ইশারায় ছেলেকে কাছে আসতে বলল। আয়ুষ বাবার পাশে এসে বসলো। রাত ছেলের কপালে চুমু খেয়ে বলল, ভীষণ ভালো লাগছে তোর এই বদলটা। কখনো তোকে বকবো না, এমনটা থাকলে তুই যা চাইবি তাই দিব। আমার শুধু আশিকে চাই বাবা, আর কিচ্ছু না। রাত তপ্ত শ্বাস ফেলল। ছেলের হাত ধরে বলল, আরশি তোর, তুই জাস্ট নিজেকে বেস্ট প্রমাণ কর। আরশিকে তোর করে দেওয়ার দায়িত্ব আমার। প্রমিস করছো? প্রমিস। তুই শুধু আমার কথাগুলো শুনবি, ওকে? ওকে, আই হ্যাভ নো প্রবলেম। চল খেতে, এখন ঘুমোতে হবে তো। রাত ছেলে বউকে নিয়ে রাতের খাবারটা খেয়ে নিল। খাওয়া শেষে আয়ুষ রুমে ঢুকলো। আয়ুষের এই পুরো রুম জুড়ে আরশির ছবি। আরু চলে যেতেই আয়ুষ ছবিগুলো লাগিয়েছে দেওয়ালে। আয়ুষ আরশির একটা ছবির সামনে দাঁড়িয়ে বলল, আমি সব করতে পারবো আরশি, তোমাকে পাওয়ার জন্য। আস্তে আস্তে মাথা থেকে পা অবধি নিজেকে বদলে ফেলেছি তোমার জন্য। এর বিনিময়ে তুমি শুধু আমার হয়ে যাও। আমি একটুও তোমায় বিরক্ত করব না। আমি নিজেকে প্রতিষ্ঠিত করব, নিজেকে যোগ্য করে গড়ে তুলবো, দেখে নিও। খুব সকালে ঘুম ভাঙল আরাধ্যর। চোখ মেলে দেখলো আরু তাকে জাপটে ধরে ঘুমিয়ে আছে। আরাধ্য আরুর কপালে চুমু খেয়ে ধীর সুস্থে বিছানা ছেড়ে নেমে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই দেখলো আরু উঠে বসে আছে। আরাধ্য মুখ মুছে বলল, শরীর কেমন আছে এখন? দুর্বলতা আছে এখনো। আচ্ছা আরো একটা কথা বলতো, কি? তোর পিরিয়ড ঠিক আছে তো? কি সব বলছেন? ওসব কিছুই না, আমি তো মেডিসিন খাই। আর আপনিও তো হুম, তারপরে মনে হলো বাই এনি চান্স যদি হয়ে যায় সেজন্য জিজ্ঞেস করলাম। ফ্রেশ হয়ে হসপিটাল নিয়ে যাব। আরু বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হলো। আরু জাস্ট পানি খেয়ে আরাধ্যর সাথে বের হলো। আরাধ্য আরুকে তার হসপিটালের ডক্টর আইরিনের কাছে নিয়ে আসলো। আইরিন আরাধ্যর মুখ থেকে সব শুনে আরু চেক আপ করলো। চেক আপ শেষে আইরিন আরাধ্যকে ডেকে জানালো আরুর মূলত ডিহাইড্রেশন হয়েছে, মানে পানি শূন্যতায় ভুগছে। আপাতত এখন একটা স্যালাইন দিবে আর কিছু মেডিসিন লিখে দিবে। আর বাসায় ডাবের পানি, স্যুপ, তরল জাতীয় খাবার খেতে হবে। আরুর স্যালাইন শেষ হলে আরাধ্য প্রেসক্রিপশনে দেওয়া ওষুধগুলো ফার্মেসি থেকে নিয়ে রাস্তার ধারে ডাব দেখে কিনে নিল 4টা। আরুকে বাসায় নিয়ে এসে মাকে সব বুঝিয়ে বলে দিল কখন কোন ওষুধ দিতে হবে আর খাবার কি কি খেতে হবে। সন্ধ্যা আশ্বস্ত করলো খেয়াল রাখবে। আরাধ্য চলে গেল হসপিটালে। আরু রুমে এসে শুতেই দেখলো সন্ধ্যা তার জন্য ডাবের পানি এনেছে। আরু খেয়ে নিল পানিটা।
সন্ধ্যা আরুর মাথার কাছটায় বসলো। আরু সন্ধ্যার কোলে মাথা রাখলো। সন্ধ্যা আরুর মাথায় হাত বুলিয়ে বলল, গতকাল সকালেও তো ঠিক ছিলে আরু। দুপুর থেকে কি হলো বলতো? কারণ নজর লাগেনি তো আবার তোর উপর? আমি কি রূপবতী নাকি যে মানুষ নজর দিবে আমার উপর? নজর শুধু রূপবতী হলেই মানুষ দেয় না, তাড়াতাড়ি সুস্থ হ। অসুস্থ হয়ে থাকলে ভালো লাগে না। দুপুরের দিকে শরীর কাঁপিয়ে জ্বর আসলো আরুর। এমন জ্বর যে শরীরে যন্ত্রণায় কাতরাতে থাকলো। আরাধ্য লাঞ্চ টাইম পেতেই আরুকে ফোন দিচ্ছিল। ফোন বেজে চলেছে কিন্তু রিসিভ হচ্ছে না। সেজন্য আরাধ্য মাকে ফোন করলো। সন্ধ্যা মেয়েকে আনতে গিয়েছিল স্কুলে। বাসার কাছে আসতেই ছেলের ফোন পেয়ে ফোন রিসিভ করে বলল, হ্যাঁ বল আরাধ্য। মা, আরও ফোন কেন ধরছে না? রুমে গিয়ে দেখতো ও ঠিক আছে কিনা। আমি বাসায় গিয়ে দেখছি। তুমি কোথায়? আরশিকে আনতে গিয়েছিলাম। সন্ধ্যা তাড়াতাড়ি পা চালিয়ে বাসায় আসলো। আরু রুমে এসে দেখলো আরু বিছানায় কাতরাচ্ছে আর বিড়বিড় করে চলেছে। আল্লাহ, মরে গেলাম আমার শরীরে ব্যথা আর যন্ত্রণায়। সন্ধ্যা আরুর কাছে ছুটে আসলো। আরুর মাথা কোলে নিয়ে অস্থির গলায় বলল, কি হয়েছে আরু তোর? বল মা, কোথায় কষ্ট হচ্ছে? মামুনি, আমার শরীর ব্যথায় জ্বলে যাচ্ছে। আমি কুলাতে পারছি না এই ব্যথা। মনে হচ্ছে কেউ সূচ ফোটাচ্ছে আমার শরীরে। সন্ধ্যা আরুর শরীর ধরতেই দেখলো শরীর তার জ্বরে পুড়ে যাচ্ছে। সেজন্য বোধহয় ব্যথা করছে। সন্ধ্যা ছেলেকে ফোন করে জানালো। আরাধ্য হসপিটাল থেকে বের হয়ে ফুল স্পিডে গাড়ি চালিয়ে বাসায় চলে আসলো। রুমে ঢুকে আরুকে আর্ত চিৎকার করতে দেখে এগিয়ে এসে আরুর গালে হাত রেখে বলল, কি হয়েছে আরও তোর? এভাবে আর্তনাদ করছিস কেন জান? ওকে হসপিটালে নিতে হবে আরাধ্য, শরীরে জ্বর ওর। হঠাৎ করে এমন গা কাঁপিয়ে জ্বর আসলে কেন মা? হসপিটালে নিলে তো জানা যাবে। আরাধ্য আরুকে পাজা কোলে নিয়ে গাড়িতে শুইয়ে দিল। দ্রুত গতিতে গাড়ি চালিয়ে হসপিটালে আনলো। আইরিনকে ডেকে আরুকে দেখতে বলল। আইরিন আরুকে কেবিনে নিয়ে গেল। আরু এখনও আর্তনাদ করছে। আশার অপারেশনে ছিল। অপারেশন থেকে বের হয়ে করিডোর পার হতেই সন্ধ্যা আরাধ্যকে দেখে এগিয়ে এসে বলল, সন্ধ্যা, তুমি এখানে যে? সবকিছু ঠিক আছে তো? আরু ঠিক নেই ডাক্তার সাহেব। কি যে হলো, গা কাঁপিয়ে জ্বর এসেছে আরুর। যন্ত্রণায় কুলাতে পারছিল না। আরাধ্য ফোন করে কণাকে আসতে বলল হসপিটালে। কণা মেয়ের অবস্থা শুনেই হসপিটালে চলে আসে। আধ ঘন্টা পর আইরিন কেবিন থেকে বের হলে আরাধ্য জিজ্ঞেস করে, আরও কেমন আছে? ঘুমের ইনজেকশন দিয়েছি, ঘুমিয়েছে। জ্বরটা মাত্র অতিরিক্ত ছিল শরীরে, সেজন্য কুলাতে পারছিল না যন্ত্রণা। ঠিক হয়ে যাবে তো আরও? মেডিসিন তো দিয়েছি, ঠিক হয়ে যাবে আশা করি। আরাধ্য কেবিনের ভেতর ঢুকলো। আরু শুয়ে আছে বেডে। একদিনেই কেমন চোখ মুখ শুকিয়ে গেছে। আরাধ্যর বুকটাই ব্যথা জমা হলো। আরুর পাশে বসলো। আরুর হাত দুটো মুঠোয় ধরে বলল, কি হলো তোর আরও? আরুকে দেখলে যেমন নিঃশ্বাস থেমেছে। তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। হঠাৎ কাঁধে কারুর হাতের স্পর্শ পেল আরাধ্য। পাশ ফিরে দেখলো আরুর মা কণাকে। আরও ঠিক হয়ে যাবে, দেখে নিও। আরুর জ্ঞান ফিরল রাতের দিকে। চোখ মেলতেই দেখলো আরাধ্য তার হাতের কাছে শুয়ে আছে। দেওয়াল ঘড়িতে সময় এখন রাত 12টা। আরু নিজেকে হসপিটালে দেখে একটু চমকালো। স্মৃতিতে একটু চাপ দিতেই মনে পড়ল সে শরীর ব্যথায় কাতরাচ্ছিল। ভীষণ ব্যথা লাগছিল তার। এমনটা আগে কখনো লাগেনি। আরু একটু নড়ে চড়ে উঠতেই আরাধ্য লাফিয়ে উঠল। আরুকে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, শরীরটা এখনো ব্যথা করছে? জ্বর আছে? আরাধ্য শরীর চেক করে দেখল, না, জ্বর তো নেই, একদম স্বাভাবিক টেম্পারেচার। কিছু খাবি? আনবো? ভাত খাবো। আকস্মিক ভাত খাবে শুনে একটু চুপ হলো আরাধ্য। ভাত তো দেখতেই পারতো না, এখন বলছে সে ভাত খাবে। আরাধ্য ক্যান্টিনে গেল, ভাত মাংস নিয়ে আসলো, আরুকে খাইয়ে দিল। তবে আরও 2 গালের বেশি খেতে পারল না, বমি করে ভাসিয়ে দিল। শুধু বমি ছিল না, বমির সাথে রক্তও বের হলো। আরাধ্যর বুকটা মোচড় দিয়ে উঠল সেই রক্তে। আরুর মুখ ধুয়ে পানি খাইয়ে দিল আর নার্স ডেকে পরিষ্কার করতে বলল।
নার্স পরিষ্কার করে দিয়ে গেলে আরাধ্য আরুর পাশে বসে। হসপিটালে কাউকে থাকতে দেয়নি আরাধ্য, সব সামলে নিবে বলে 11টার দিকে সবাইকে ঠেলে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আরু জোরে জোরে শ্বাস নিচ্ছে এখন। আকস্মিক আরুকে এভাবে জোরে জোরে শ্বাস নিতে দেখে আরাধ্য অস্থির গলায় জিজ্ঞেস করলো, এই তুই এমন করছিস কেন আরো? কি হয়েছে? এমন জোরে জোরে শ্বাস ফেলছিস কেন? কি বলে তুই ঠিক ছিলে? আরো বল না, কোথায় কষ্ট হচ্ছে? শ্বাসকষ্ট হচ্ছে তোর? আরুর চোখ উল্টে আসার উপক্রম। আরাধ্য আরুর অবনতি বুঝে পাশে থাকা অক্সিজেন মাস্কটা আরুর মুখে লাগিয়ে দেয়, সাথে একটা ইঞ্জেকশনও পুশ করে দেয় আরুর শরীরে। আরু শান্ত হয়, চোখ বন্ধ করে ফেলে আরু। আরাধ্যর পাগল পাগল লাগতে শুরু করে নিজেকেই। কি হচ্ছে তার আরুর সাথে এসব? মেডিকেল রিপোর্ট তো বলছে আরুর তেমন গুরুতর সমস্যা নেই, তাহলে এসব হচ্ছে কেন? আরাধ্য বাকি রাতটা জেগেই কাটালো। ভোর হতেই আরাধ্য আইরিনকে সব জানিয়ে দিল, রাতে কি কি হয়েছে না হয়েছে আরুর সাথে সব। আইরিন সব শুনে তড়িঘড়ি করে হসপিটালে আসে। হসপিটালে এসে আরুর কিছু টেস্ট করে নেয়। টেস্টের রিপোর্ট আসলো। আইরিন দেখলো রিপোর্টটা। রিপোর্ট ইজ নর্মাল, কোনো রোগের লক্ষণ বা তেমন গুরুতর কোনো কিছু নেই। আইরিন আরাধ্যকে রিপোর্টটা দেখালো। রিপোর্ট নর্মাল আরাধ্য। রিপোর্ট নর্মাল হলে আরো এমন করে কেন? আচ্ছা, আরও কোনো কিছু নিয়ে কি টেনশনে আছে? অতিরিক্ত চিন্তার কারণেও হতে পারে। ওর সাথে কথা বলে দেখো। আরোকে কি বাসা নিয়ে যাব? নিয়ে যেতে পারো। কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় অবস্থিত একটি গ্রাম, যার নাম ছেউরিয়া, যা ফকির লালন শাহের আখড়া বা মাজারের জন্য বিখ্যাত। এই গ্রামে বসবাস করে এক তান্ত্রিক, যার নাম বেজনাথ রাউত। নামে যেমন হালকা, কাজেও ততটাই নিখুঁত আর ভয়াবহ। ইনি মূলত জাদুটনা করে থাকেন। মাঝে মাঝেই দূর দূরান্ত থেকে আসে মানুষ তার কাছে। বীজনাথ তার কক্ষে বসে, চোখে ধোঁয়াটে চশমা, ঠোঁটে একরাশ নিঃশ্বাসের বিষ, তামাকের ঘ্রাণে রুমে বিদঘুটে গন্ধ। গত সপ্তাহে একটা কাজ এসেছে। কাজটা পুরোপুরি করতে পারলে তাকে দেওয়া হবে 1,00,000 টাকা। এখন সেই কাজটাই করছেন তিনি। হাতে তার খড় দিয়ে বানানো একটি পুতুল। পুতুলটির মাথায় আসল চুল লাগানো। থেকে থেকে সেই পুতুলটাকে দেখে চলছেন বীজনাথ রাউত। যত তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারবে, তত তাড়াতাড়ি তার পারিশ্রমিকটা মিলবে। এই প্রথম এত মোটা অঙ্কের একটা কাজ এসেছে এবং এটা তাকে পুরোপুরি করতে হবে। হসপিটাল থেকে আরুকে আনা হয়েছে দুপুরের দিকে। মোটামুটি সুস্থই দেখাচ্ছে আরুকে। গত রাতে মরার উপক্রম হওয়া আরু এখন পুরোপুরি সুস্থ। খাচ্ছে, সারা বাড়ি ঘুরে হাঁটছে। আরাধ্য আর চোখে আরুকে পর্যবেক্ষণ করলো। যাক, মেয়েটা সুস্থ হয়েছে, এই অনেক। গত রাতে তো হার্ট অ্যাটাকই করে ফেলতো হয়তো আরাধ্য। সন্ধ্যার পর একটা অপারেশন আছে। আরাধ্য আরুর পাশে বসলো, স্যুপের বাটিটা নিয়ে স্যুপ খাইয়ে দিল। তারপর আরাধ্য আরুর থেকে বিদায় নিয়ে চলে আসলো। আসার আগে বলে আসলো সাবধানে থাকতে। কোনো রকম খারাপ লাগলে যেন ফোন করে সাথে সাথে। আরু নিশ্চিন্তে থাকতে বলল আরাধ্যকে। আরু বসে গল্প করছে সন্ধ্যার সাথে। সন্ধ্যার সবজি কাটছে। আজ সবজি দিয়ে খিচুড়ি রান্না করবে। আরু টিভিটা অন করলো। ঘাড় ফিরিয়ে পাশে দরজার দিকে তাকাতে দেখলো আয়ুষ হন্তদন্ত হয়ে ছুটে আসছে। পরনে তার স্কুল ড্রেস। ভাইকে এ সময় দেখে ভ্রু কোঁচকালো আরু। আয়ুষ বোনের কাছে এসে বোনকে জড়িয়ে ধরে বলল, আপু তুই ঠিক আছিস তো? কোনো কষ্ট হচ্ছে এখনো? বল কোথায় কষ্ট হচ্ছে। আরু ভাইয়ের পিঠে হাত রাখলো। শরীর কাঁপছে আয়ুষের। স্কুল থেকে সোজা এখানে এসেছিস? মাকে কতবার বললাম তোর কাছে তখন নিয়ে যেতে, কিন্তু নিয়ে যায়নি। বাবা জোর করে স্কুলে নিয়ে গেল সকালে। পরীক্ষা ছিল, তা না হলে আমি স্কুল পালিয়ে গেলে হলেও তোর কাছে চলে যেতাম। একদম এই কাজ করা যাবে না, আগে পড়াশোনা। না, আগে তুই, তারপর পড়াশোনা। পড়াশোনা আমি সারা জীবন করতে পারবো, কিন্তু তোর কিছু হলে আমি তোকে কোথায় পাবো বল? আমার কিচ্ছু হবে না, দেখ আমি পুরোপুরি সুস্থ। আমি আজ এখানেই থাকবো। মা জানে? তুই জানিয়ে দে ফোন করে।
আচ্ছা, সে না হয় দিব জানিয়ে। যা ফ্রেশ হো আগে। তা ফ্রেশ হয়ে পড়বি কি? জামা কাপড় তো নিয়ে আসিসনি। সন্ধ্যা আয়ুষের মাথার চুলগুলো ঠিক করে বলল, আমার আলমারিতে আছে। তোর ভাইয়ের জামা কাপড় এক্সট্রা এই বাড়িতে গড়াগড়ি খায়। জামা কাপড় এই বাড়িতে নিয়ে আসলে খুব কমই তো নিয়ে যায় সেগুলো বাড়িতে। আয়ুষ ফ্রেশ হতে চলে গেল আর সন্ধ্যা রান্নাঘরে গেল রান্না করতে। সবই ঠিকঠাক ছিল সন্ধ্যা অবধি। আমমাখা খাচ্ছিল আরু, আয়ুষ, আরশি। আকস্মিক খাওয়ার মাঝে আরুর বুকে ব্যথা শুরু হয়। বুক চেপে চোখ মুখ কুঁচকে ফেলে। আয়ুষ আমের বাটি সাইডে রেখে আসে বোনের কাছে। আরুর মনে হচ্ছে বুকটা কেউ কুপিয়ে ফালা ফালা করছে। আরুর চোখ দিয়ে পানি বের হয়, মুখ দিয়ে শব্দ বের হলো ব্যথার। আয়ুষ বোনকে জড়িয়ে ডেকে উঠে, মামুনি, মামুনি, আপু কেমন যেন করছে। মামুনি, আমার আপুর কি হলো মামুনি? সন্ধ্যা আয়ুষের ডাক শুনে ছুটে আসে রুমে। আরুকে বুক চেপে কান্না করতে দেখে আরুর কাছে এসে আরুকে ধরে বলল, কি হয়েছে আরু তোর? মা, কোথায় কষ্ট হচ্ছে? একটু আগেই তো সুস্থ ছিলি, এখন কি হলো তোর? আরুর ব্যথার জন্য গলা দিয়ে শব্দ বের করতে কষ্ট হচ্ছে, তারপরও চেষ্টা করলো বলার জন্য। বুকের ব্যথা মামুনি। মনে হচ্ছে আমি মরেই যাব। সন্ধ্যা আরাধ্যকে ফোন করলো, রিং হচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না। সন্ধ্যা মাথা কাজ করছে না। আষাঢ়কে কল করলো, আষাঢ়ের ফোনও রিসিভ হচ্ছে না। অগত্যা সন্ধ্যা আরুকে ধরে নিজেই গাড়ি ড্রাইভ করে হসপিটালে নিয়ে আসলো। আয়ুষ এখনো কেঁদে চলেছে, সন্ধ্যা জড়িয়ে ধরল। আর সেই আয়ুষের হাত চেপে ধরে আছে, একটু পরপর বলছে, খেদো না ভাইয়া, আরু ভাবি ঠিক হয়ে যাবে। ডক্টর আইরিন আরুকে নিয়ে গেল। কয়েক ঘন্টা কেটে গেল। রাত তখন বাজে 9টা। আরাধ্য অপারেশন থিয়েটার থেকে বের হয়ে নিজের কেবিনে আসলো। ফোনে মায়ের এতগুলো মিসড কল দেখে অবাক হলো। বোন একটাই কথা বলল, আরু ঠিক আছে তো? আরাধ্য তাড়াতাড়ি কল লাগালো মায়ের নম্বরে। কল রিসিভ হলো। আরাধ্য অস্থির গলায় জিজ্ঞেস করলো, সব ঠিক আছে তো মা? আরও ঠিক? আরু ঠিক নেই, হসপিটালে আনা হয়েছে। আরাধ্য বসা থেকে উঠে দাঁড়ালো, উত্তেজনায় শরীর কাঁপছে। আমার কি হয়েছে ওর? বুকে অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছিল। এখন কোথায়? হসপিটালে? হ্যাঁ, ডক্টর আইরিনের এখানে। আমি এক্ষুনি আসছি। আরাধ্য ফোনটা কেটেই চলে এসেছে। সন্ধ্যাকে দেখেই জিজ্ঞেস করলো, কি বলছে ডাক্তার? এখনো দেখছে। ডক্টর আইরিন কেবিন থেকে বেরিয়ে আসতেই সবার দৃষ্টি ওনার দিকেই। আরাধ্য জিজ্ঞেস করলো, ঠিক আছে আরও? ও এমন কেন করছে? সকল রিপোর্ট একদম ক্লিয়ার। ইসিজি, ব্লাড টেস্ট, হার্ট ফাংশন সব কিছু একদম নর্মাল। এমনকি আমরা টক্সিওলজি স্ক্রিনিংও করিয়েছি, কোনো রকম বিষক্রিয়াও নেই। সন্ধ্যার চোখ কপালে। তাহলে ওর এই বুক ফাটানো ব্যথার কারণ? ডক্টর একটু গম্ভীর স্বরে বলল, সেটাই সবচেয়ে অদ্ভুত। আর ওর মধ্যে কোনো শারীরিক সমস্যার কারণ নেই, কিন্তু আচরণগতভাবে ওর মাঝে একটা ভয়ঙ্কর প্যাটার্ন দেখা যাচ্ছে, কোনো মানসিক শক বা ভয় কিংবা ট্রমা। আচ্ছা, ওর ইতিহাসে এমন কিছু আছে যার জন্য এমন হচ্ছে? না, তেমন কিছু তো নেই। আর ওর ইতিহাস একদম ক্লিন। ডক্টর একটু ইতস্তত করে বললেন, কিন্তু কিছু একটা আছে ওর শরীরের বাইরে, যেটা মেডিকেল সায়েন্স ব্যাখ্যা করতে পারছে না। আরাধ্য থমকে যায়। মানে? ডক্টর নিঃশ্বাস ছেড়ে বলল, মানে আমার মনে হচ্ছে এটা শুধু ফিজিক্যাল নয়, এটা কিছু একটা অদৃশ্য প্রভাব। আমরা হয়তো এটাকে ব্যাখ্যা করতে পারছি না। কি হতে পারে সেটা? আই ডোন্ট নো, একটু কবিরাজিকে দিয়ে দেখিয়ে দেখুন। আরাধ্য বিরক্ত হলো এ কথা শুনে। সায়েন্স পারছে না ধরতে, সেখানে কবিরাজি পারবে ধরতে? আরাধ্য কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকলো। কেবিনের নরম আলো জ্বলছে। আরও আবারও হসপিটালের একই কেবিনে, মুখে অক্সিজেন মাস্ক, চোখ বন্ধ। খুবই ক্লান্ত দেখাচ্ছে। বুকের ভেতরটা হাহাকার করল। আরুর গালে হাত রাখতেই আরাধ্যর চোখ যায় আরুর বুকের ঠিক মাঝখানে হালকা নীলচে দাগটাই, যেন কেউ সুচ ফুটিয়েছে বারবার। আরাধ্য আরুর পাশে বসতেই সন্ধ্যা আসলো কেবিনে। আরাধ্য মাকে দেখে বলল, মা, আরও শরীরে এটা কিসের দাগ?
সন্ধ্যায় এগিয়ে এসে দেখলো কেমন একটা খটকা লাগলো। আরাধ্য, ডক্টর কি ঠিকই বলেছে? কোনটা ঠিক বলেছে? কবিরাজি দেখানো উচিত। সব সমস্যার সায়েন্স দ্বারা নিরাময় করা যায় না। আর এই দাগটা কোনো সাধারণ দাগ মনে হচ্ছে না। কিন্তু মা, একজন কবিরাজি কি করে বুঝবে বলো? দেখাতে সমস্যা কি? দেখিয়ে দেখি কি বলে। আরুর কষ্ট তো আর সহ্য করে যাচ্ছে না। আয়ুষটা সেই তখন থেকে কাঁদছে। যেটা ঠিক মনে হয় করো, আমার আরো ঠিক হয়নি আমার চিন্তা। ঠিক আছে, আমি খোঁজ নিচ্ছি ভালো কবিরাজের। সন্ধ্যা হসপিটালের করিডোরে এসে দাঁড়াতেই দেখলো আশার এসেছে। আরও কেমন আছে? মেয়েটা ভালো নেই, বোধহয় নজর লেগেছে। শরীরেও নীলচে দাগ, মনে হলো কেউ ছুঁচ ফুটিয়েছে। আপনি একটা ভালো কবিরাজের ব্যবস্থা করে দিন তো। আশার পকেট থেকে ফোনটা বের করে ফোন দিল নিখিলকে। নিখিল বই পড়ছিল স্টাডি রুমে। হঠাৎ করে আশার হয়ে ফোন পেয়ে অবাক হলো। হ্যাঁ বলো আশার। আমার একটা কাজ করে দিতে পারবি? কি কাজ বলো? একটা ভালো কবিরাজের খোঁজ এনে দে। কবিরাজ? কিন্তু কেন, সব ঠিক আছে? না, তুই খোঁজ এনে দে প্লিজ। ঠিক আছে। আশার ফোন কেটে দিল। নিখিল তার এক ফ্রেন্ডকে খবর দিয়ে খোঁজ পেল এক কবিরাজের। পিরোজপুর জেলার নেছারাবাদ স্বরূপকাঠি থানার চণ্ডীপুর গ্রামে তার আস্তানা। নাম তার হাকিম মৃধা। নিখিল লোকটার নম্বর নিয়ে আশারকে পাঠিয়ে দিল। আশার নম্বরটা পেয়ে তখনই ফোন দিল। এর মধ্যে কণা রাতও চলে আসলো। হাকিম মৃধা রাজি হয়েছে আসতে ঢাকা। কাল আসবে জানিয়েছে। পরদিন সকালে আশার সন্ধ্যা বাড়িতে আসলো। বাড়িতে এসেই সিকিউরিটির থেকে শুনতে পেল গতকাল রাতে তাদের বাসায় শ্রেয়া এসেছিল। কাউকে বাসায় না পেয়ে বলে বাহির থেকেই চলে গেছে। সন্ধ্যা অবাক হলো এ কথা শুনে। ও কেন আসলো এ বাড়িতে? দুপুরের দিকে আরুকে বাড়ি আনা হলো। বিকেলের দিকে হাকিম মৃধা এসে পৌঁছালেন ঢাকায়। আশার তাকে বাসস্ট্যান্ড থেকে বাসায় নিয়ে আসলো। বয়স প্রায় 70, মুখ ভর্তি সাদা দাড়ি, লাঠি হাতে চলেন, কানে ছেঁড়া তাবিজ ঝোলে, আর চোখে মুখে কিছু একটা আশ্চর্য গাম্ভীর্য। গায়ে বাদামি পাঞ্জাবি, হাতে লাল কাফনের ব্যাগ। তিনি ঘরে ঢুকেই বললেন, এই ঘরে কোরআনের শোয়া ইয়াসিন চালিয়ে দিন, আমি মেয়েটাকে একবার দেখব। আরও তখন ঘুমে, ঘরের বাতাস ভারী। কবিরাজ কিছুক্ষণ চোখ বন্ধ করে আরুর কপালে হাত রাখলেন। তারপর হঠাৎই বলে উঠলেন, ওর হৃদয়ে সূর্য ফোটানো হচ্ছে প্রতিদিন নির্দিষ্ট একটা সময়। তখন ওর বুক ফেটে যন্ত্রণায় কাঁপে, শরীর নয়, ওর আত্মা আঘাতপ্রাপ্ত হচ্ছে। কালো তন্ত্র বানানো মাটির পুতুলে ফাটানো হচ্ছে লোহা। আরাধ্য বিস্ময়ে তাকিয়ে রইল। কি সব বলছে এ লোক? পুতুলের সাথে আরুর কি সম্পর্ক? ঠিক বুঝলাম না আপনার কথার মানে। পুতুলের সাথে আরোর কিসের সম্পর্ক? ওকে কালো জাদু করা হয়েছে। কালো জাদু? কিন্তু কে করেছে এসব? কেন করছে? ওর পরিচিত কারো ইস্যু, নারী শক্ত। ওর হাসি কারো সহ্য হয় না। সে চায় ও কষ্ট পাক, তিলে তিলে কষ্ট পেয়ে মারা যাক। কবিরাজ ছোট্ট এক সোনালি কৌটায় এক ধরনের ঘন তেল দিলেন। এই তেলটা গায়ে মালিশ করিয়ে দিন 3 দিন, আর আমি আজ রাতেই ওর নাম ধরে পঞ্চতন্ত্র ভাঙব। মেয়েটার ওপর থেকে বন্ধন কেটে যাবে ইনশাআল্লাহ। আরাধ্য থমকে থাকলো কিছুক্ষণ। সত্যি কি এমন হয়? টানা 3 দিন আরাধ্য সেই তেল মালিশ করলো আরুর শরীরে। আশ্চর্যের বিষয় হলো, পরের 3 দিনে আরুর মাঝে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার লক্ষণ দেখা গেল। বুকে ব্যথা নেই, নিঃশ্বাসটা গভীর। আরাধ্য কিছুটা শান্ত হলো এটা দেখে। আরাধ্য আরুর মাথায় তেল মালিশ করছিল, এমন সময় কবিরাজ ফোন দিলেন। আপনাদের মেয়ের নামে বানানো পুতুলটা আমি খুঁজে পেয়েছি। আপনাদের বাড়ির পাশে একটা জাম গাছের নিচে পুঁতে রাখা ছিল। তার বুক বরাবর 8টা সূচ ছিল, নাভির নিচে চুনের দাগ। আমি সেটা আগুনে পুড়িয়ে দিয়েছি, এখন ভয় নেই। কে করেছে এটা? সেদিনই তো বললাম, এক নারীর কাজ এটা। আরাধ্যর মনে পড়ল নারী করেছে। নারী মনে পড়তেই স্মৃতিচরণে একটাই নাম খেয়াল আসলো, আর সেটা হলো
সাথে সাথে আরাধ্যর চোয়াল শক্ত হয়ে আসলো। যদি সে হয় তাহলে আরাধ্য তাকে একদমই ছাড়বে না। এমন থাপড়ানোর থাপড়া বেচে গাল একেবারে ফুলিয়ে ছাড়বে। আরাধ্য গাড়ির চাবি নিয়ে বেরিয়ে গেল। আজ তাদের একদিন কি আরাধ্যর একদিন। পেছন থেকে আরু ডাকলো, কিন্তু আরাধ্য শুনল না। রাত বাজে 12:11। নিজ বাসভবনে বসার ঘরে বসে একের পর এক ড্রিঙ্কস করে চলেছে শ্রেয়া সাগর। শ্রেয়া ড্রিঙ্কসের গ্লাসে এক ঢোক গিলে বলল, আজকের ড্রিঙ্কসটা বেশ মজার তো। কথাটা শেষ করে গ্লাসে ফের চুমুক দিতেই ঠাস করে একটা চড় বসলো শ্রেয়ার গালে। শ্রেয়া হতবিহ্বল হয়ে গেল। আকস্মিক চটা কে মারল? ঘাড় ঘুরিয়ে সামনে তাকাতেই দেখতে পেল রাগান্বিত চেহারা নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে আরাধ্য। আরাধ্য দাঁতের দাঁত চেপে বলছে, আজকে আমার হাতের ফার্স্ট চওড়াটা বেশ মজার লাগলো, তাই না? শ্রেয়া সহসা বসা থেকে উঠে দাঁড়ালো, উচ্চ স্বরে বলল, আরাধ্যা, তোর সাহস হয় কি করে আমাকে চড় মারার? ভুলে যাস না আমি তোর বড় খালা লাগি, মায়ের সমতুল্য। আরাধ্য তাচ্ছিল্যের সাথে এক হাসি দিয়ে ফের আরেকটা চড় মেরে বলল, মায়ের সমতুল্য তুই? তুই তো মানুষ না, তুই ডাইনি, শ্যাওলা গাছের পেতনি। তোর আমার মায়ের সমতুল্য ভাববো? হাউ ফানি, নর্দমায় মরা পচা কুত্তা তুই। এবার সাগর উঠে দাঁড়ালো। নেশাটা বেশ ধরেছে। হেলে দুলে বলল, এই শালা আমার মাকে মারছিস কেন? কথাটা আরাধ্যর কানে আসতেই আরাধ্য পেছন ফিরে সাগরের গালে চড় বসিয়ে দিয়ে বলে, এই হারামজাদা, শালা কেন বলিস আমায়? তোর মতন কুত্তার শালা একজন কুত্তা হবে, আমি না। আর তোদের জানার কি মায় ছিল না? তোর কোন চশে আমার বোরে আলোচিত করিস? কথাটা শ্রেয়ার কানে আসতেই শ্রেয়া এক ঢোক গিলল। আমতা আমতা করে বলল, কিসের কালা জাদু? আরাধ্য নিজ থেকে ড্রিঙ্কসের বোতল তুলে নিয়ে সেটা শ্রেয়ার মুখের দিকে ছুঁড়ে মেরে বলল, হুশে আয় আগে। আর তোতলাচ্ছিস কেন তুই? বল, কালো জাদু কেন করেছিলি? আমরা কোনো কালা জাদু করিনি, এতে আমাদের কি লাভ? কি লাভ সেটা তো তোরা জানিস। আমার থেকে আমার বউ কিনে নিয়ে আমাকে বিধবা বানাতে চাচ্ছিলে। তোদের তো আজ আমি এমন মার মারবো যে পাপের নাম কি তোদের সেটাই ভুলে যাবে। আরাধ্য একবার শ্রেয়াকে চড় মারছে তো আরেকবার সাগরকে। নেশা করে ভালোই করেছে। আরাধ্যর জন্য সহজ হচ্ছে পেটাতে। বেচারা শ্রেয়ার গাল লাল হয়ে গেল। সাগর ছেলেটা উল্টো হয়ে পড়ে গেল সোফায়। আরাধ্য থেমে গেল পুলিশ আসায়। ভদ্রলোক সেজে পুলিশের দিকে তাকিয়ে বলল, নিয়ে যান এদের, এটাই আমার বউয়ের ক্ষতি করতে চাচ্ছিল। আমি সকালে গিয়ে দেখা করে আসবো। পুলিশ নিয়ে গেল সাগর শ্রেয়াকে। আরাধ্য তপ্ত শ্বাস ফেলে বাড়িতে আসলো। বসার ঘরে পা দিতেই দেখলো আরও ঘুমিয়ে আছে। বোধহয় আরাধ্যর জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে। আরাধ্য নিঃশব্দে আরুর দিকে এগিয়ে এসে পাজা কোলে নিতেই আরাধ্যর মা বেরিয়ে আসলো রুম থেকে। আরাধ্যকে দেখে এগিয়ে এসে কিছু বলার জন্য মুখ খুলতেই আরাধ্য থামিয়ে দিয়ে ধীর গলায় বলল, এখন কিছু জিজ্ঞেস করো না, কাল সকালে বলবো সব। আর ওর ঘুম ভেঙে যাবে, অনেকটা রাত নির্ঘুমে যন্ত্রণার সাথে কাটিয়েছে। সন্ধ্যা সম্মতি প্রকাশ করল। আরাধ্য আরুকে নিয়ে রুমে প্রবেশ করল। বিছানায় আসতে ধীরে শুইয়ে দিয়ে আরুর পাশে বসল। লাইটের আলো চোখে পড়ায় বারবার চোখ কাঁপছে। আরাধ্য গিয়ে লাইট নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে পাশে বসল। আরাধ্য পর্যবেক্ষণ করলো আরুর মুখটা। ঘুমন্ত আরুকে কত সুন্দরী না লাগছে। আরাধ্য মুচকি হাসল। বুঝ হবার পর থেকেই আরাধ্য আরুকে ভালোবাসতে শুরু করেছে। কারণ আরাধ্যর ভালো লাগতো আরুকে বকতে ঝালাতে। এই তো একটা ঘটনা মনে পড়ল আরাধ্যর। আরাধ্য তখন ক্লাস 5-এ পড়ে আর আরু 4-এ। কণা আরুকে নিয়ে এসেছিল তাদের বাসায়। আরাধ্য তখন পড়ার টেবিলে বসে পড়ছিল। আরু এসেছে শুনেই সে পড়ার টেবিল ছেড়ে উঠে উকি দিয়ে দেখল আরু কি করছে। আরু বসার ঘরে একা খেলছে দেখে আরাধ্য আস্তে করে আরুকে ডেকে বলল, এই আরু শোন। আরু তাকালো আরাধ্যর দিকে। তখন ছোট্ট আরু আরাধ্যকে তুমি বলে সম্বোধন করত। হ্যাঁ ভাইয়া বলো। এদিকে আয়। বোকা আরু এগিয়ে গিয়েছিল ভালো মন নিয়ে। বলো।
আরাধ্য আরুর হাত টেনে নিয়ে বিছানায় বসিয়ে বলে, তোদের বিশ্রী কেন দেখতে? আরু আয়নায় নিজেকে বারবার দেখল। সত্যি আমি দেখতে বিশ্রী? তো আমি কি মিথ্যা বলছি? আরু কথাটা শুনেই কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে গিয়ে বলেছিল, মা, আমি বলি দেখতে বিশ্রী? কণা মেয়ের গালে চুমু খেয়ে বলল, কে বলেছি তুমি দেখতে বিশ্রী? আর তো ভাইয়া। সন্ধ্যা চোখ গরম করে তাকিয়েছিল আরাধ্যর দিকে। যে বলেছে সে দেখতে বিশ্রী, আরও ওই ছাগলের কথায় কান দিবি না। আরু কাঁদতে কাঁদতে বারবার বলছিল, আমি দেখতে বিশ্রী, আমি সুন্দর হব। সেই মেয়ে একটু বড় হতেই স্কিন কেয়ার শুরু করলো। আরাধ্যর রাগ হয় এসবে। এমনি তো বলেছিল সেদিন মজা করে, বেয়াদব মেয়ে মজাও বুঝতো না। আরাধ্য কথা শোনাতো এসব স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করতে বলে, কারণ বিয়ের পর তারই তো পকেট থেকে যাবে টাকাগুলো। আরাধ্য হাসলো, আরুর কপালে চুমু খেয়ে আরুর হাত মুঠোয় নিয়ে বলল, তুই আমার আরো, তোর পাশে সবসময় আমি থাকবো, তোকে আগলে রাখবো, তোর কোনো ক্ষতি হতে দেব না। আমার তোর সাথে এখনো অনেকটা পথ চলা বাকি। আমাদের বাবা হবে, তাকে বড় করব, বিয়ে দিব, নাতি নাতি হবে, তাদের সাথে খেলবো। এখন অনেক কিছু বাকি, বুঝলি? এই সব কিছু পূরণ করতে হবে তোকে সাথে নিয়ে। সকালে সূর্যের আলো চোখে পড়তেই আরুর ঘুম ভেঙে যায়। আর মোড়া ভেঙে পিটপিট করে চোখ মেলতেই মনে পড়ল আরাধ্যর কথা। ছেলেটার অপেক্ষায় ছিল সে, বাড়ি ফিরেনি। আরু শরীর থেকে চাদর সরিয়ে বিছানা থেকে নামার জন্য উদ্যত হতেই মনে পড়ল সে তো বসার ঘরে ছিল, রুমে আসলো কি করে? আরু পেছন ফিরে বিছানার দিকে তাকালো। আরাধ্য চাদর জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আরু এগিয়ে আসলো। লোকটা আসলো কখন? আরু আরাধ্যর পিঠে ধাক্কা দিয়ে বলল, এই উঠুন, কি হলো, উঠুন না। আরাধ্য আরুর হাত সরিয়ে দিয়ে ঘুম ঘুম কণ্ঠে বলল, আহা, বিরক্ত কেন করছিস? ঘুমাতে দে। রাখুন তো ঘুম, আগে উঠুন। উঠে কোন বল ফেলাবো আমি? রাতে কই গিয়েছিলেন আপনি? আরাধ্যর চোখে মুখে ঘুম চলে গেল। ফট করে তাকিয়ে বলল, এই ছাতার মধ্যে শোনার জন্য আমাকে ডেকেছিস? উঠুন, বলুন কোথায় গিয়েছিলেন? আমার জমের বাড়ি। ঘুমেরতে গোষ্ঠী মেরে দিলি, যা কফি করে আন। তারপর বলবেন। আরু কফি বানানোর জন্য নিচে আসলো। এই সাত সকালে মা আর ভাইকে আসতে দেখে অবাক হলো। এগিয়ে গিয়ে বলল, তোমরা এত সকালে? কণা মেয়ের গালে হাত রেখে বলল, ঠিক আছিস তুই? হ্যাঁ, কিছু হয়েছে? আরাধ্য কোথায়? উনি রুমে। আর সন্ধ্যা? মামুনি বোধহয় রুমে। কণা সন্ধ্যার রুমে চলে গেল। আরু কিছুই বুঝলো না। আয়ুষকে জিজ্ঞেস করলো, কি হয়েছে রে? ইউ ডোন্ট নো? না, আই ডোন্ট নো। শ্রেয়া মাসি তো জেলখানায়। জেলখানায় মানে? তোমায় কালো জাদু করেছিল সে আর তার ব্যাড বয়। কিন্তু কেন? ব্রো জানে। আরু কফি বানানোর জন্য রান্নাঘরের দিকে যেতে গিয়ে দেখে আরাধ্য নিচে নামছে। আরাধ্য আয়ুষকে দেখে এগিয়ে এসে সোফায় বসে বলল, কি রে শালা, কি খবর তোর? ভালো, তুমি এত খোশ মেজাজে কেন? তোর হিংসা হচ্ছে আমরা খুশি দেখে? আমার বোনের উপর দিয়ে ঝড় বয়ে গেল আর তুমি খোশ মেজাজে মুডে আছো। ইয়েস শালা বাবু। আয়ুষ গলা উঁচু করে আরুকে শুনিয়ে বলল, আপু শুনছো তো ব্রোয়ের কথা? হ্যাঁ, শুনলাম তো। আরাধ্য আয়ুষের মাথায় গাঁটটা মেরে বলল, বউয়ের ভাই শালা, তোলে একটা আছাড় দিয়ে বড় রাখলাম। কান পরে দিচ্ছিলি বোনের? বড় রাখলাম, আর সে কি পাবি না। আয়ুষ মুখ বাঁকিয়ে বলল, আমার জন্য মেয়ের অভাব নাকি? বাঁকা চোখে একটু তাকালেই 100টা মেয়ের লাইন দাঁড়িয়ে যাবে। হঠাৎ আয়ুষের এই টোনের কথা শুনে আরাধ্য ভাবা চাকা খেয়ে গেল। কিরে, নতুন করে পেয়েছিস নাকি? পেলেও পাত্তা দেয়নি। কেন? আমি এখনো অযোগ্য, যোগ্য হব তারপর। আর সে কি তাহলে বিয়ে দিয়ে দিব অন্য কোথাও? কেন বিয়ে দিবে? কেন অন্য কোথাও? আমার সাথে দিবে তোমার বোনের বিয়ে। তাহলে তাকে যৌতুক দিতে হবে। আয়ুষ পায়ের উপর পা তুলে বলল, কি চাও যৌতুক হিসেবে বলো? আমার বোনটাকেই তো দিয়ে দিয়েছি তোমায়। তোমার তো উল্টো উচিত গিফট হিসেবে তোমার বোনকেও আমায় পার্সেল করে দিয়ে দেওয়া। বড় হওয়া আগে। অনেক বড় হবে আমি, বুঝেছো? তোমার বোনের চেয়ে বেশি শিক্ষিত হবো, গড় গড় করে ইংরেজি বলবো। আরু কফির মগটা নিয়ে আসলো, আরাধ্যর দিকে বাড়িয়ে দিল। আয়ুষ সেটা দেখে বলল,
তোমার ভাইটাকে কি তোমার চোখে পড়লো না আপু? শুধু জামাইয়ের জন্য নিয়ে আসলে কফি? আরু রান্নাঘরে গিয়ে ভাইয়ের জন্য কফি নিয়ে আসলো। আয়ুষ কফির মগে চুমুক দিয়ে বলল, ব্রো শোনো, বল, শুনছি। আমাকে সাথে কেন নিলে না? তাহলে আমিও শ্রেয়া মাসিকে পটাতে পারতাম। আরু শুনে চমকালো। আপনি পিটিয়েছেন? আরাধ্য আরুর কথায় পাত্তা না দিয়ে শার্টের কলার পেছন ঠেলে দিয়ে বলল, তা কিভাবে পেটাতেই শুনি তোর এই 4 ফুট 9 ইঞ্চি দেহ নিয়ে? প্রথমে গালে একটা চড় দিতাম, বুঝছো? তারপর চুলের মুঠি ধরে টেনে সব চুল ছেড়ে ন্যাড়া বানিয়ে দিতাম। পাটার তলায় মুখটা রেখে শিল নোড়া দিয়ে ছেঁচে ভোতা করে দিতাম। চেহারা তো এমনিতেও আহামরি সুন্দর না, তার উপর গরম পানিতে চুবিয়ে ব্রয়লার মুরগির মতন গোসল করাতাম। তারপর ওয়াশিং মেশিনের ভেতর ভরে ধোলাই করতাম। 3 বেলা নর্দমার পচা পানি খেতে দিতাম। কত বড় সাহস আমার আপুকে কালো জাদু করে! আর সাগর নামের লোকটাকে সাগরে ফেলে আসতাম উপর থেকে। তারপর যেই সাগরে মাছ মারার বিষ ঢেলে দিতাম, তা সাগর লোকটা সেই পানি খেয়ে মরে যেত। তোর একটা থাপা দিলেই তো তোর খুঁজে পাওয়া যেত না, আর সেখানে গিয়ে পেটাতো। হাউ ফানি। ডোন্ট আন্ডার এস্টিমেট মি ব্রো। ওকে শালা, আসছি আমি। কোথায় যাচ্ছেন? আমার একটা কথাও তো উত্তর দিচ্ছেন না। তোর এত উত্তর জেনে কি হবে? তোর সব প্রবলেম সলভ করবো আমি। এই সলভের উত্তর আমার কাছে থাকলেই চলবে। না, চলবে না। কোথায় যাচ্ছেন বলুন। থানায়। কেন?